Welcome to the channel. Today I will discuss ICSE Class 7 Civics Chapter 11 The Constitution of India অর্থাৎ ICSE Class 7 এর Civics এর Chapter 11 The Constitution of India আজ আলোচনা করা হবে। প্রথমেই যদি কোশ্চেন করা হয়, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি অর হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? অ্যান্সার হবে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতে বাস করি। এবার চ্যাপ্টার শুরুর আগেই একটু তোমাদের জেনে নেওয়া দরকার, যে কোনো কিছুকে, সে হতে পারে তোমাদের স্কুল, হতে পারে অন্য কোনো প্রতিষ্ঠান, সে হতে পারে আমাদের দেশ, যে কোনো জিনিস সুষ্ঠুভাবে চলার জন্য, ভালোভাবে চলার জন্য নিয়মকানুন দরকার। সেই নিয়মকানুন ছাড়া বা রুলস অ্যান্ড রেগুলেশনস ছাড়া একটা স্কুল বা একটি দেশ চলতে পারে না। একইভাবে আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এত বড় দেশ, প্রায় 140 কোটি মানুষ, এত বড় দেশকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালানোর জন্য অবশ্যই দরকার নিয়মকানুন, এবং সেই নিয়মকানুনটাই হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন is a set of rules and regulations laid down by the founding members of a country. These guidelines enable the government to function within the set guidelines for the benefit of the nation and its citizen. অর্থাৎ কনস্টিটিউশন হচ্ছে একটি নিয়ম কানুনের সেট, যেটি যে কোনো দেশের যারা ফাউন্ডিং মেম্বার, অর্থাৎ যারা দেশটা গড়ার সঙ্গে যুক্ত, যারা দেশটার স্বাধীনতার সঙ্গে যুক্ত, তারা বসে নিয়ে ঠিক করেন, এবং এই গাইডলাইন অনুসারেই একটি দেশ বা একটি সরকার তার কাজ চালায়, যাতে করে তার দেশের তথা নাগরিকের বেনিফিট হয়। দ্য মিনিং অফ কনস্টিটিউশন। Constitution defines and determines the organization of the government and the powers exercised by various organs of the government, namely the legislature, executive and judiciary. It also clearly indicates the limitations on the powers of the different organs of the government. অর্থাৎ আমরা যদি কনস্টিটিউশন এর সংজ্ঞা বলি, তবে কনস্টিটিউশন হচ্ছে সরকারের একটি প্রতিষ্ঠান, যার দ্বারা সরকার তার বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে পারে, তার কাজগুলো করতে পারে। সরকারের যে বিভিন্ন কাজগুলো রয়েছে, কি কাজ? একটি দেশ চালানোর জন্য দরকার থাকে লেজিসলেটর, অর্থাৎ আইনসভা, যেখানে আইন তৈরি করা হয় দেশের জন্য তথা জনগণের জন্য প্রয়োজনীয় যে আইনগুলো এখানে তৈরি করা হয়। এক্সিকিউটিভ, সেই আইনগুলো বলবৎ করার জন্য, প্রয়োগ করার জন্য থাকে একটি শাসন বিভাগ, অর্থাৎ অফিস কাচারি বা আমলা বা অফিসার, যাদের মাধ্যমে সেই আইনগুলো কার্যকর হয়, এবং থাকে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা। তার সঙ্গে সঙ্গে সরকারের যে লিমিটেশনস বা সীমাবদ্ধতা, সেগুলো এখানে উল্লেখ থাকে। ইট লেস ডাউন দ্য রাইট অ্যান্ড ডিউটিস অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। আমাদের দেশের কথা যদি আমরা বলি, তবে আমাদের দেশের যে সংবিধান, এত বড় দেশ, সেই দেশকে চালানোর জন্য যে সংবিধান রয়েছে, অর্থাৎ নিয়মকানুনের যে বই রয়েছে, সেই বই থেকে আমরা আমাদের, অর্থাৎ ভারতের প্রত্যেকটা নাগরিকের যে রাইটস অ্যান্ড ডিউটিসগুলো রয়েছে, অর্থাৎ অধিকার এবং কর্তব্যগুলো রয়েছে, সেগুলো আমরা পাই। নেচার, অর্থাৎ ভারতের সংবিধান, সেটির চরিত্র কেমন বা প্রকৃতি কেমন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ রিটেন ডকুমেন্ট। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস lengthiest constitution with 395 articles and 12 schedules. The Indian constitution is partly flexible and partly rigid. অর্থাৎ ভারতের সংবিধানটি হচ্ছে একটি লিখিত সংবিধান, অর্থাৎ যা কিছু রয়েছে সবই লিখিত আকারে রয়েছে, এবং এই সংবিধানটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় সংবিধান, যেখানে 395টি 395 আর্টিকেলস, 395টি আর্টিকেলস রয়েছে, ধারা রয়েছে, এবং 12টা শিডিউল রয়েছে, এবং 12টা শিডিউল রয়েছে। এবং এই যে ভারতের সংবিধান, সেটি অংশত নমনীয় এবং অংশত অনমনীয়, অর্থাৎ কিছুটা পরিবর্তনশীল, কিছুটা অপরিবর্তনশীল। আরও সহজভাবে বলতে গেলে কিছুটা সহজ
কিছুটা অংশ আবার কঠিন, শক্ত। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ দ্য বডি which framed our constitution. It was formed in 1946 according to the proposal of the cabinet mission sent by the British. অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে সেই বডি যে কি ভারতের এই যে সংবিধান রচনা করেছিল, অর্থাৎ ভারতের সংবিধান রচনা করেছিল কারা? দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সালটা ছিল 1946, যখন ব্রিটেন বা ইংল্যান্ড থেকে ভারতে একটি ক্যাবিনেট মিশন এসেছিল, মন্ত্রী মিশন এসেছিল। সেই 3জন মন্ত্রী যারা 1946 সালে এসেছিলেন, তারা ভারতকে চালানোর জন্য যে একটি নিয়ম কানুনের বই দরকার, সেই বই রচনার জন্য, বই তৈরির জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কয়েকজনের একটি দল তৈরি করে দিয়ে গেছিলেন। মেম্বার্স। দ্য অ্যাসেম্বলি কনসিস্টেড of important leaders and represented all communities and political parties of India. The assembly included Maulana Abul Kalam Azad, Mrs. Sarojini Naidu, G. Durgavati, Rajkumari Amrit Kaur, Vijayalakshmi Pandit, Hukum Singh, Dr. B.R. Ambedkar, Jawaharlal Nehru, ফ্র্যাঙ্ক অ্যান্টনি। এই যে সংবিধান রচনার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো, তৎকালীন ভারতের বা তখনকার দিনের ভারতের বিভিন্ন সম্প্রদায় থেকে, বিভিন্ন কমিউনিটি থেকে তথা বিভিন্ন পার্টি থেকে যারা ইম্পর্ট্যান্ট লিডার ছিলেন, তাদেরকে নিয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কারা ছিলেন? মেম্বার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ছিলেন মিসেস সরোজিনী নাইডু, ছিলেন জি দুর্গাবতী, রাজকুমারী অমৃত কৌর, বিজয়ালক্ষ্মী পণ্ডিত, হুকুম সিং, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, ফ্র্যাঙ্ক অ্যান্টনি প্রমুখ। এদেরকে নিয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। অ্যাজ দ্য অ্যাসেম্বলি রিপ্রেজেন্টেড দ্য হোল অফ ইন্ডিয়া, ইট ওয়াজ কল্ড মিনি ইন্ডিয়া। যেহেতু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গোটা ভারতের বিভিন্ন পলিটিক্যাল পার্টির, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি ছিলেন তথা তখনকার দিনের বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন, তাই এটিকে বলা হচ্ছে মিনি ইন্ডিয়া। দ্য ড্রাফটিং কমিটি। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি on 29th August 1947 appointed a drafting committee to prepare a draft for the constitution. অর্থাৎ 1947 সালের 29 আগস্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটি ড্রাফটিং কমিটি গঠন করে এবং সেই ড্রাফটিং কমিটিকে এই সংবিধান রচনার জন্য একটি খসড়া তৈরি করতে বলা হয়। অর্থাৎ ভারতের সংবিধানটি কেমন হবে তার একটি প্রকৃতি বা খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। কাকে? ড্রাফটিং কমিটিকে। মেম্বার্স। দ্য ড্রাফটিং কমিটি কনসিস্টেড অফ 8 members. Dr. B.R. Ambedkar was the chairman of the drafting committee. Other eminent members of the committee were Sri K.M. Munshi, Sayyid Muhammad Sadullah, Sri N. Gopalasamy Iyengar and the like. এই যে একটি সংবিধান রচনার যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হলো, সেই ড্রাফটিং কমিটি ঠিক করা হয় 8 জন মেম্বারকে নিয়ে এবং সেই 8 জনের মধ্যে থেকে ডক্টর বি আর আম্বেদকরকে স্থির করা হয় চেয়ারম্যান হিসেবে এবং অন্যান্য মেম্বাররা ছিলেন শ্রী কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, শ্রী এন গোপালাস্বামী আয়াঙ্গার প্রমুখ। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পরবর্তীতে দেখা যায় পণ্ডিত জওহরলাল নেহেরু তিনিই হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। দ্য কনস্টিটিউশন ওয়াজ ইনঅ্যাক্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ইফেক্ট অন 26 জানুয়ারি 1950। দ্য ডেট ইজ সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। দিনটা ছিল 1950 সালের 26শে জানুয়ারি। সেই দিন ভারতের সংবিধান কার্যকরী হয়। কেম ইনটু ইফেক্ট অর্থাৎ কার্যকরী হয়েছিল এবং সেই দিনটাকে
সেলিব্রেট করা হয় রিপাবলিক ডে অফ ইন্ডিয়া বা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে। টাইম, ইট টুক 2 years, 11 months and 17 days to complete the writing of the constitution at a total expenditure of 6.4 million. এই যে ভারতের সংবিধান রচনা করা হলো, সেই সংবিধান রচনার জন্য সময় লেগেছিল 2 বছর 11 মাস এবং 17 দিন, এবং খরচ হয়েছিল প্রায় 6.4 মিলিয়ন বা 64 লক্ষ টাকা। India celebrated its freedom from British colonization on 15 August 1947. It established herself as a sovereign state on 26 January 1950. আমরা জানি আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছে তথা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। কবে? সেটি হচ্ছে 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দ। কিন্তু ভারতের এই যে সার্বভৌমত্ব, অর্থাৎ ভারত সর্বদিক থেকে সব দিক থেকে স্বাধীন, কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, তার এই যে স্বাধীনতা, সভারেন স্টেট হিসেবে আত্মপ্রকাশ, সেটি হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 26 January 1950 was specially chosen to coincide with the anniversary of Purna Swaraj Divas. It was on this day that India became a republic and was no longer a dominion of the British Crown. অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকে ভারতের সংবিধান কার্যকরী করার দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কেন? কারণ ছিল দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি ছিল ভারতের পূর্ণ স্বরাজ দিবস, যেটি 1929 সাল থেকে শুরু হয়। অর্থাৎ 1929 সালের ভারতের জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন বসেছিল, সেই লাহোর অধিবেশনে স্থির হয় যতদিন ভারত ইংরেজ শাসন থেকে মুক্তি লাভ করছে না ততদিন এই দিনটিকেই, অর্থাৎ 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। এবং সেই অনুসারে দেখা যায় 1930 সাল থেকে এই যে 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালনের রীতি শুরু হয়, সেটি 1947 সালের আগে পর্যন্ত চালু ছিল। এবং পরবর্তীতে যখন দেখা যায় যে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তখন এই 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব উপলব্ধি করে নিয়ে সেই দিনটিতেই ভারতের সংবিধান কার্যকরী করা হয়। দ্য প্রিয়েম্বল, দ্য টার্ম প্রিয়েম্বল মিনস অ্যান ইন্ট্রোডাকশন টু এ লিগাল ডকুমেন্ট। দ্য প্রিয়েম্বল টু দ্য কনস্টিটিউশন অ্যাক্টস অ্যাজ এ preface and lay down the fundamental values. The preamble is considered the soul of the constitution. Preamble অর্থাৎ প্রস্তাবনা। এই প্রিয়েম্বল বা প্রস্তাবনা ছিল ভারতের সংবিধানের একটি লিগ্যাল ডকুমেন্ট। অর্থাৎ এই প্রিয়েম্বল বা প্রস্তাবনা এটি ভারতীয় সংবিধানের একটি প্রিফেস হিসেবে বা ইন্ট্রোডাকশন বা প্রথম পাতা হিসেবে কাজ করেছিল। এবং এখানেই ফান্ডামেন্টাল ভ্যালুস, যে মৌলিক কর্তব্য, মৌলিক রীতিনীতি, মৌলিক মূল্যবোধ সবই রাখা আছে। এবং সেই কারণে এই প্রিয়েম্বলকেই বলা হচ্ছে সোল অব দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের আত্মা। ইট বিগিনস উইথ উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিসলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ indicate that the people of India are the real power of our constitution. অর্থাৎ এটি শুরুতেই রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের নাগরিক নিজেদের উপর এই সংবিধানটি কার্যকরী করছি। এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পিপল অফ ইন্ডিয়া আর দ্য রিয়েল পাওয়ার অফ আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ দেশের নাগরিক বা দেশের জনগণই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। The preamble indicate that India is a sovereign, socialist, secular, democratic republic and its ideals or objectives are justice, liberty, equality and fraternity. অর্থাৎ এই প্রিয়েম্বলে ভারতকে বলা হয়েছে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে, এবং ভারতের নীতি বা লক্ষ্য আদর্শগুলিকে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, অর্থাৎ ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ।
sovereign. A sovereign state is one which is both internally and externally free. The expression internally free means that the country is free to formulate its own internal policies and laws. A sovereign state একটি সার্বভৌম রাষ্ট্র বা একটি স্বাধীন রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্র দেশের আভ্যন্তরীণ তথা বৈদেশিক সব দিক থেকেই স্বাধীন, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে দেশের ভিতরে যে কোনো পলিসি বা আইন কানুন নিজেরাই তৈরি করতে পারবে। দ্য এক্সপ্রেশন এক্সটার্নালি ফ্রি মিনস দ্য কান্ট্রি ক্যান itself frame its foreign policies. It has a free government which is elected by the people and makes laws for its people. এবং এক্সটার্নালি ফ্রি অর্থাৎ একটি দেশ যে তার বৈদেশিক নীতি বা ফরেন পলিসি নিজেই তৈরি করবে, কারো উপর নির্ভরশীল থাকবে না, এবং সরকার হবে সম্পূর্ণভাবে ফ্রি এবং জনগণের জন্য যা ভালো তাই করবে। সোশ্যালিস্ট সোশ্যালিস্ট implies social and economic equality. The word was added by the 42nd Amendment Act of 1976. সোশ্যালিস্ট বা সমাজতন্ত্র, এই সোশ্যালিস্ট শব্দের দ্বারা বোঝায় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমতা। এই সোশ্যালিস্ট শব্দটি 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে বা 42nd যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংশোধন হয়েছিল, তার মাধ্যমেই যোগ করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট মিনস চেঞ্জেস দ্যাট ইন দ্য কনস্টিটিউশন টু ইমপ্রুভ লেজিসলেশন। অ্যামেন্ডমেন্ট শব্দের অর্থ হচ্ছে সংশোধন, অর্থাৎ দেশের শাসন কার্যের সুবিধার জন্য দেশের মানুষের স্বার্থে যখন সংবিধানে কোনো কিছু চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়, সেটিকে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন। The government aims at bringing about fair distribution of wealth to reduce the gap between the rich and the poor. The government works for the welfare of the people. অর্থাৎ সরকারের লক্ষ্য সর্বদা ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ টু রিডিউস দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, অর্থাৎ দেশের মধ্যে যে ধনী এবং গরিবের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিকে সর্বদা কমিয়ে ফেলা, যাতে করে প্রত্যেকের কাছেই সম্পদ থাকে, অর্থাৎ গরিব যেন খাওয়ার অভাবে মারা না যায়, এবং সরকার সর্বদা জনগণের স্বার্থে কাজ করবে। সেকুলার, দিস টার্ম ওয়াজ অ্যাডেড to the preamble by the 42nd Amendment Act of 1976. Following are the features of Indian secularism. এই যে সেকুলার ধর্মনিরপেক্ষতার শব্দটিও দেখা যায় 1976 সালের যে 42তম সংশোধন বা 42nd যে অ্যামেন্ডমেন্টটি হয়েছিল তার মাধ্যমেই ভারতের সংবিধানে বা প্রস্তাবনায় যোগ করা হয়। এই সেকুলার শব্দের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিম্নরূপ। ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি অফিসিয়াল রিলিজিয়ন, অর্থাৎ ভারতের কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই। দ্য সিটিজেন্স আর ফ্রি টু ফলো এনি রিলিজিয়ন অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস। ভারতের নাগরিক নিজের মত অনুসারে নিজের ধর্ম চুজ করতে পারে বা নিজের ধর্ম মেনে চলতে পারে। দ্য গভর্নমেন্ট উইল নট প্রোভাইড এনি ফান্ড ফর দ্য কনস্ট্রাকশন অফ এনি রিলিজিয়াস স্ট্রাকচার, অর্থাৎ সরকার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্ট্রাকচার তৈরির জন্য কখনো কোনো ফান্ড দেবে না বা কোনো অর্থ সাহায্য করবে না। দ্য গভর্নমেন্ট উইল নট পার্টিসিপেট ইন এনি রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ এনি রিলিজিয়াস কমিউনিটি অফ দ্য কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট as there is no state religion and all religions are free to coexist in a peaceful manner. অর্থাৎ সরকার কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবে না, এবং এই সমস্ত নীতিগুলো যেহেতু ভারতে রয়েছে তাই ভারতকে বলা হয় একটি সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার বলতে বোঝায় যেখানে সরকার হবে জনগণের, জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের জন্য পরিচালিত, অর্থাৎ জনগণই হচ্ছে সবার উপরে, জনগণের নির্বাচিত সরকার দেশ চালাবে। In India, the people participate in government formation in all the level, union, state and local levels by a system
of universal adult franchise. Every citizen who has attained the age of 18 years and is of a sound mind shall be eligible to cast a vote. Elections are conducted in a free and fair manner after every 5 years. অর্থাৎ সরকার চালানোর জন্য বা ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা চালানোর জন্য যে সরকার রয়েছে সেই সরকারের গঠনে সরকারের নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করে। প্রত্যেকটি স্তরে যে নির্বাচনগুলি হয় সেখানে প্রাপ্তবয়স্করা অর্থাৎ 18 বছর বা তার অধিক বয়সের যারা নাগরিক রয়েছেন ভারতের নাগরিক রয়েছেন তারা প্রত্যেকে তাদের ভোট দেন এবং সেই ভোটের মাধ্যমেই দেশের সরকার নির্বাচিত হয় এবং তারা দেশটা চালায় এবং এই সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। প্রতি 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়। Republic. A republic is a state with an elected head. India is a republic because the president, who is the head of the state, is elected for a period of 5 years. It is not a hereditary post. প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ যেখানে একজন নির্বাচিত প্রধান থাকবেন এবং ভারতকেও তাই প্রজাতন্ত্র বলা হয় কারণ ভারতের যে সর্বোচ্চ পদ অর্থাৎ ভারতের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত এবং তারও মেয়াদ হচ্ছে 5 বছর এবং এই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পোস্টটিও বংশানুক্রমিক নয় অর্থাৎ ভোটের উপর নির্ভরশীল। দ্য সার্ভিস টু ইন্ডিয়া মিনস দ্য সার্ভিস টু দ্য millions who suffer. It means the ending of poverty and ignorance and disease and inequality of opportunity. The service of India অর্থাৎ দেশের জন্য সেবা দেওয়া অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের কষ্ট দূর করা অসুবিধা দূর করা দেশের সাধারণ মানুষের গরিব মানুষের রোগ ব্যাধি তথা অসমতা বা অসাম্য দূরীকরণে তথা ভেদাভেদ দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা এবং দেশ থেকে পভার্টি ইগনোরেন্স ইনইকুয়ালিটি আনটাচেবিলিটি ইত্যাদি যে ভেদাভেদ অস্পৃশ্যতা অজ্ঞতা দারিদ্রতা দূর করা। অবজেক্টিভস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 4 অবজেক্টিভস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। ভারতীয় সংবিধানে 4টি অবজেক্টিভ বা লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে যথা জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি। জাস্টিস অল ইন্ডিয়ানস আর ইকুয়াল ইন দ্য আই অফ ল irrespective of their background that is caste creed religion sex etc. জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার। ভারতের প্রত্যেকটি নাগরিক সমান অর্থাৎ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ইত্যাদির পার্থক্য থাকলেও কখনোই বিচারের ক্ষেত্রে বা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। একই অপরাধের জন্য ধনী গরিব যেই থাক না কেন সবার ক্ষেত্রে একই আইন বা একই বিচার প্রযোজ্য হবে। লিবার্টি লিবার্টি মিন্স পার্সোনাল ফ্রিডম। এভরি ইন্ডিয়ান ইজ গিভেন দ্য ফ্রিডম অফ মুভমেন্ট থট স্পিচ এক্সপ্রেশন অ্যান্ড বিলিফ। Indians are given the freedom of faith and worship. The Constitution also ensures independence of judiciary. Liberty অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা। ভারতবর্ষ তার প্রত্যেকটি নাগরিককে তার মত প্রকাশের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা বাক স্বাধীনতা তথা বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে তথা তার ধর্ম পালন করতে পারে। তার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধানে জুডিশিয়ারিকে বা বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ সরকারের ঊর্ধ্বে রয়েছে ভারতের বিচার ব্যবস্থা। ইকুয়ালিটি অল শুড বি ট্রিটেড ইকুয়ালি ইন দ্য সোসাইটি। এভরি ইন্ডিয়ান সিটিজেন ইজ এন্টাইটেলড টু এনজয় ইকুয়াল অপরচুনিটি। আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড অ্যান্ড এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আইস অফ ল। ইকুয়ালিটি অর্থাৎ সমতা। ভারতে সামাজিকভাবে সমতার কথা বলা হয়েছে। ভারতের প্রত্যেকটি নাগরিক হচ্ছে সমান। অস্পৃশ্যতা বা জাতিভেদ ইত্যাদি দূর করে দিয়ে ভারতের প্রত্যেকটি নাগরিক আইনের চোখে সমান।
Fraternity. The term fraternity means universal brotherhood of mankind. India is a land where people of various castes, languages, religions, and communities live together. Fraternity means ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ এখানে বিশ্ব ভ্রাতৃত্বের তথা মানবতার মিলনের কথা বলা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এর ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা ভারতীয় হচ্ছে ভাই ভাই, সমান। In all democratic countries, constitution is the vital document according to which a government function. প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে অনুসারে সরকার তার কাজ সম্পাদন করে বা দেশ চালায়। 9 December 1946, the first meeting of the Constituent Assembly was held in the Constitution Hall, now the Central Hall of Parliament House. Sachidananda Sinha was elected temporary president of the Assembly in accordance with French practice. অর্থাৎ 1946 সালের 9 ডিসেম্বর সেই দিন ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বা সংবিধান সভার প্রথম মিটিং হয়, প্রথম অধিবেশন বসে। কোথায় বসেছিল? সেটি বসেছিল কনস্টিটিউশন হলে, অর্থাৎ বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের সেন্ট্রাল হলে। এবং ওই দিনই সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি বা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। 11 December 1946, Rajendra Prasad was elected as Assembly President and H.C. Mukherjee was elected as Assembly Vice President. B.N. Rao appointed its constitutional advisor. 11 ডিসেম্বর 1946 সালে রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয় সংবিধান সভার প্রেসিডেন্ট বা সভাপতি হিসাবে, এবং H.C. মুখার্জিকে নির্বাচিত করা হয় ভাইস প্রেসিডেন্ট হিসাবে, এবং B.N. রাওকে অ্যাপয়েন্ট করা হয় কনস্টিটিউশনাল অ্যাডভাইসার হিসাবে, অর্থাৎ কনস্টিটিউশনের বা সংবিধানের উপদেষ্টাতে রাখা হয়। 13 December 1946, an objective resolution was moved by Jawaharlal Nehru in the Assembly, laying down the underlying principles of the Constitution. It finally became the preamble of the Constitution. 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু একটি অবজেক্টিভ রেজলিউশন নিয়ে আসেন, যেখানে ভারতের সংবিধানের প্রিন্সিপালগুলির বা নির্দেশমূলক নীতিরগুলির তথা লক্ষ্য আদর্শগুলির কথা বলা হয়, এবং পরবর্তীতে সেই অবজেক্টিভ রেজলিউশনই পরিণত হয় প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশনে, অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনায়। 22 জুলাই 1947, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড, অর্থাৎ 1947 সালের 22 জুলাই ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়। অর্থাৎ ভারতের যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা রয়েছে সেই ন্যাশনাল ফ্ল্যাগ গ্রহণ করা হয় কবে? 1947 সালের 22 জুলাই। 29 August 1947, drafting committee appointed with Dr. B.R. Ambedkar as the chairman. অর্থাৎ 1947 সালের 29 আগস্ট একটি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান করা হয় ডক্টর B.R. আম্বেদকরকে। 24 জানুয়ারি 1950, Jana Gana Mana adopted as the national anthem with the first two verses of Bande Mataram, the national song. অর্থাৎ 1950 সালের 24 জানুয়ারি ভারতের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে জনগণমনকে গ্রহণ করা হয়, এবং ন্যাশনাল সং হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের প্রথম যে দুটি স্তবক, ফার্স্ট টু ভার্সেস অব বন্দে মাতরমকে নির্বাচিত করা হয়। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম তোমাদের ক্লাস 7-এর সিভিক্সের 11 নম্বর চ্যাপ্টারে যেটি রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান, এবং সেই ভারতের সংবিধান রচনার জন্য প্রথমে তৈরি করা হয় একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা, এবং সেই সংবিধান সভা একটি খসড়া রচনা করার জন্য অ্যাপয়েন্ট করে একটি ড্রাফটিং কমিটি, এবং তারা প্রায় 2 years 11 months অ্যান্ড 17 days সময় নেই, এবং সেই সময়ের পর তারা একটি সংবিধান রচনা করে, যেটি গ্রহণ করা হয় 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, এবং কার্যকরী করা হয় তথা দেশের জনগণের উপর বলবৎ করা হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি।
এবং এই সংবিধানে রয়েছে একটি প্রিয়াম্বল। এই প্রিয়াম্বলে ভারতকে বলা হয়েছে এ সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এবং এই প্রিয়াম্বলে ভারতের সংবিধানের 4টি অবজেক্টিভ যথা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির কথা উল্লেখ রয়েছে। এবং 18 বছরের উপরের প্রত্যেকটি ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে এবং সেই ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এবং সেই সরকার দেশ চালায়। আশা করছি সিভিক্সের এই চ্যাপ্টারটি তোমাদের ক্লিয়ার হয়েছে। পরের ক্লাসে তোমরা এই চ্যাপ্টারের উপরে যা যা কোয়েশ্চেন হতে পারে তা উত্তর সহ পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।